নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আজকের দিনে যদি নিফটি দেখি, এটা তো একদম বর্ডারেই বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন মাত্র 0.076% পড়ে বন্ধ হয়েছে। আর দেখে মনেই হতে পারে অনেকটা বেশি ওঠাপড়া করেছে, কিন্তু যদি দেখেন আজকের দিনের যে হাই সেটা হচ্ছে 24,733 এবং আজকের দিনের যদি লো দেখি সেটা হচ্ছে 24,863। তো নিফটি ফিফটিতে তো সেরকম কোনো পতন লক্ষ্য করা যায়নি, কিন্তু যদি দেখেন আজকে কিন্তু পোর্টফোলিওর 12টা একেবারেই বেজে গেছে। কারণ যদি দেখেন এই নিফটি ফিফটি ছাড়া বাকি যে ইন্ডাইসেস গুলো রয়েছে সেইগুলো প্রচন্ড পরিমাণে পড়েছে। দেখতে পাচ্ছেন নিফটি নেক্সট 50 এটা 1.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর নিফটি ব্যাংক এটাও 0.5% পড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.38% পড়েছে এবং মিড ক্যাপ স্মল ক্যাপে তো আজকে ভয়ঙ্কর পতন লক্ষ্য করা গেছে। মিড ক্যাপ দেখুন এটা 1.67% পড়েছে। 100, 200, 500 এগুলো সব 1%-এর কম পড়েছে, কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপ সবই প্রায় 1.5-2%-এর কাছাকাছি পড়া। এই স্মল ক্যাপ 100 এটা দেখুন প্রায় 2%-এর কাছাকাছি পড়ে গেছে। তারপর যে স্মল ক্যাপ 50 এটা তো 2%-এর উপরে পড়েছে। মানে আজকে নিফটি ফিফটির কোম্পানিগুলো বাদ দিয়ে বাকি যে কোম্পানিগুলো আছে সেইগুলো কিন্তু ভালো পরিমাণে নেগেটিভে ট্রেড করেছে। দেখুন এই ইরান এবং ইসরায়েল এই দুটো দেশকে নিয়ে যে সমস্ত আপডেট আসছে বা যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু ভালো আসছে না। এইখানে যদি দেখেন এর আগে ডোনাল্ড ট্রাম্প এই ইরানকে কোনো শর্ত ছাড়াই সারেন্ডার করতে বলেছিল। তো ইরান এর যে প্রধান তিনি একটা টিভি মাধ্যমে এসে বলেছেন যে ইরান কখনোই সারেন্ডার করবে না। আর এরপরে কিছু রিপোর্টের মাধ্যমে এটাও বেরিয়েছে এই আমেরিকা এই উইকেন্ডেই এই ইরানের উপর একটা বড়সড় স্ট্রাইক করতে পারে। আর ইরানও তার প্রত্যুত্তরে বলেছে যদি ট্রাম্প এই ইরানের উপর অ্যাটাক করে তাহলে কিন্তু তারাও ইররেপিয়ারেবল ড্যামেজ করে দেবে এই আমেরিকাকে, মানে প্রচন্ড বড় পরিমাণে অ্যাটাক করতে পারে। তো বুঝতেই পাচ্ছেন এই ওয়ারের যে কন্ডিশন সেটা আস্তে আস্তে বাড়ছে, আর সেই কারণেই বাজারে কোনো বাইংও সেরকম আসছে না। আপনিই ভেবে দেখুন না, এই আমেরিকার মতো একটা দেশ যখন বলছে এই সপ্তাহ শেষে অ্যাটাক করতে পারে, এরকম একটা সম্ভাবনা আসছে, তো আপনি কি সেই মুহূর্তে বাজারে টাকা লাগাবেন? নিশ্চয়ই লাগাবেন না। আর সেই কারণেই বাজারে সেরকম কোনো বাইংও আসছে না। আর যদি দেখেন এই ইরান এরা কিন্তু ইসরায়েলের উপর বারবার অ্যাটাক করেই যাচ্ছে। এইখানে দেখুন ইসরায়েলের যে হসপিটাল রয়েছে তার উপর অ্যাটাক করেছে এই ইরান দেশটা। তো এটাই বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। বাজারে আর নতুন করে কেউ এখন ফান্ড লাগাতে চাইছে না, আর সেই কারণেই বাজার উপর দিকে উঠছে না এবং এই টেনশনের কারণে বাজারে হালকা কিছু সেলিং প্রেসারও দেখা যাচ্ছে। আর যদি দেখেন এই ধরনের যে অ্যাটাকের বড় বড় ঘটনাগুলো সেইগুলো কিন্তু উইকেন্ডেই হয়ে থাকে। আর আমেরিকা যেহেতু এরকম একটা আভাস দিয়েছে যে তারা এই উইকেন্ডে অ্যাটাক করতে পারে, তো সেই কারণের জন্য বাজার এখন আনসার্টেন অবস্থায় রয়েছে। আর বাজারে যদি বড় কোনো বাইংও আসে তাহলে কিন্তু সেটা সোমবার আসতে পারে। আর তার আগে এই উইকেন্ডে কি কি ঘটছে সেইগুলোর উপরে নজর থাকবে। ধরুন এই উইকেন্ডে ট্রাম্প যদি এই ইরানের উপর অ্যাটাক করে দেয় তাহলে তো মার্কেট খারাপ পারফর্ম করবেই। এমনিই বাজারে প্রেসার রয়েছে, তারপর মানুষ কিন্তু ভয়েই বেঁচে দেবে। তবে আজকে নিফটি ফিফটি না পড়লেও বাজারে কিন্তু স্টক স্পেসিফিক মুভমেন্ট প্রচুর লক্ষ্য করা গেছে। মানে আজকে বেশিরভাগ স্টক মার্কেটে খারাপ রিয়াক্ট করেছে। আর আজকে এই নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল, এরকমও হতে পারে এই এক্সপায়ারির কারণে নিফটি ফিফটি আজকে সেরকম পড়েনি। তাই আগামীকাল এই নিফটি ফিফটির উপরেও নজর থাকবে, কারণ দেখুন আজকে যে এক্সপায়ারি সেই ঝামেলা পুরোপুরিভাবে মিটে গেছে। তো আগামীকালে এই নিফটি ফিফটিতে ফ্রেশ কিছু আসতেই পারে। মানে বুঝতেই পারছেন বাজারে যে এই ওয়ারের পরিস্থিতি সেটা কিন্তু বাড়ছে, কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন ইন্ডিয়ার যে বড় বড় ইন্ডাইসেস গুলো রয়েছে সেইগুলো কিন্তু শান্তই রয়েছে। আর আগেই বলেছি যতক্ষণ না ক্রুড অয়েলের দাম বড় পরিমাণে বাড়বে ততক্ষণ কিন্তু ভারতীয় মার্কেটে সেরকম কোনো প্রভাব পড়বে না। আর যদি দেখেন এই যে যুদ্ধ বাড়ছে এর ফলে ইরানও কিন্তু বারবার তাদের যে এই স্টেট অফ হরমুজ এই এলাকাটা রয়েছে সেটা বন্ধ করে দেওয়ার কথা বলছে। তো এটা যদি বন্ধ করে দেয় তাহলে যে তেলের দাম সেটা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। যদি দেখেন বিভিন্ন ব্রোকাররা মনে করছে এই যে যুদ্ধ পরিস্থিতি যদি খুব খারাপ জায়গায় পৌঁছে যায় তাহলে যে ক্রুড অয়েলের প্রাইস সেটা $120 পর্যন্ত যেতে পারে, এটা বলেছে জেপি মর্গান, যেটা খুবই খারাপ ব্যাপার হবে। আর এই ক্রুড অয়েলের দাম যেহেতু বাড়েনি তাই এই যুদ্ধ বাড়ার সত্ত্বেও ইন্ডিয়ান মার্কেটের যে বড় বড় ইন্ডাইসেস গুলো রয়েছে সেইগুলো খুব একটা পড়েনি। নিফটি ফিফটি তো দেখলেন এটা 0.076% পড়েছে। তারপর যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্স দেখতে পাচ্ছেন এটাও একদম কম পড়েছে 0.10%। তবে যদি নিফটি ব্যাংক দেখি এটা প্রায় 0.5%-এর কাছাকাছি পড়েছে। আর দেখুন এটা নয় যে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটই পড়ছে, আমেরিকান মার্কেটের যে ডাউ জোন্সের ফিউচার্স সেটাও যদি দেখেন সেটা এই মুহূর্তে 0.48% নিচে চলছে। তারপরে যদি নাসডাক ফিউচার্স দেখি, নাসডাক ফিউচার্সও দেখতে পাচ্ছেন এই সময় 0.55%
নিচে চলছে। আজ তো আমেরিকান মার্কেট বন্ধ থাকবে, না হলে আমেরিকান মার্কেট কিরকম পারফর্ম করছে সেটা দেখেও আগামীকালের ভারতীয় শেয়ার মার্কেটের পরিস্থিতি একটু হলেও বোঝা যেত। তবে যদি গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটও কিন্তু পড়েছে। গ্লোবাল মার্কেটে দেখতে পাচ্ছেন ফুটসি এটা এই মুহূর্তে 0.38% নিচে চলছে। তারপর যদি ড্যাক্স দেখি, ড্যাক্সও দেখতে পাচ্ছেন 0.62% নিচে চলছে। তারপর ক্যাক 40 এটাও 0.81% নিচে। ইউরোস্টক্স এটাও 0.73% নিচে। রাশিয়ার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন এটা 0.30% নিচে রয়েছে। জাপানের মার্কেট এটা 0.68% নিচে। সাংহাই ইন্ডেক্স এটা 0.79% নিচে। তারপরে হ্যাংসেন, সাংহাই এইগুলো দেখতে পাচ্ছেন সবই পড়েছে। আজকে তো হ্যাংসেন প্রায় 2%-এর কাছাকাছি পড়েছে। তারপর যদি এই আইডিএক্স কম্পোজাইট দেখি, এইটাও দেখতে পাচ্ছেন 2%-এর উপরে পড়েছে। দেখুন মার্কেট এখন সম্পূর্ণভাবে ক্লিয়ারিটি খুঁজছে। যতক্ষণ না পর্যন্ত মার্কেটে ক্লিয়ারিটি আসে ততক্ষণ কিন্তু বড় কোনো বাইং আসবে না। আর যদি দেখেন এই 7 দিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ তৈরি হয়েছে তাতে কিন্তু একের পর এক নেগেটিভ খবরই চলে আসছে, মানে কোনো পজিটিভ খবর কিন্তু আসছে না। আর এই যতক্ষণ পর্যন্ত কোনো পজিটিভ খবর না আসে ততক্ষণ কিন্তু ভারতীয় মার্কেট ভালো পারফর্ম করতে পারবে না। আর যদি দেখেন এই যুদ্ধ কিন্তু এখন আর্মি ছেড়ে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এইখানে দেখুন এই যে ইরান, তারা এই ইসরায়েলের যে হসপিটাল তাদের উপর অ্যাটাক করে দিয়েছে, যেখানে প্রায় 89 জন মানুষ আহত হয়েছেন। এছাড়াও যদি দেখেন এই ইরানের স্ট্রাইকে ইসরায়েলের যে স্টক এক্সচেঞ্জ বিল্ডিং রয়েছে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর দেখুন এটা শুধুমাত্র ইসরায়েলের মতো দেশ বলেই তাদের স্টক মার্কেট আজকে ভালো পারফর্ম করেছে। এটা যদি ইন্ডিয়ার মতো দেশ হতো এবং ইন্ডিয়ার কোনো এক্সচেঞ্জের উপরে এই অ্যাটাক আসতো তাহলে কিন্তু মার্কেটে বড়সড় ক্র্যাশ আসতে পারত। এইখানে দেখুন এই ইসরায়েলের যে মার্কেট এটা তো আজকে 0.45% বেড়েছে। এবং অবাক করার মতো ব্যাপার যদি দেখেন এই ইন্ডেক্স আজকের দিনেই অল টাইম হাই লাগিয়েছে। এইখানে দেখুন আজকের দিনের যে হাই সেটা হচ্ছে 2823.60 এবং 52 উইকেরও যদি হাই দেখেন এটাও 2823.60। কারণ দেখুন এই মিডিল ইস্টের যে দেশগুলো এরা এই যুদ্ধটাকে জল ভাতের মতোই ভাবে, সেই কারণেই এই কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এদের মার্কেটের উপর সেরকম কোনো প্রভাব পড়ে না। আর দেখতে পাচ্ছেন এই দেশগুলোতে যুদ্ধ লেগে গেছে, এদের মার্কেট ভালো পারফর্ম করছে আর সেখানে আমাদের ইন্ডিয়ান মার্কেট খারাপ পারফর্ম করছে। তো এই যে ইরানের বিভিন্ন সেনা এই ইসরায়েলের হসপিটাল এইগুলোর উপর অ্যাটাক করছে, তো সেই কারণে এই যে নেতানিয়াহু এই ইসরায়েলের প্রেসিডেন্ট তিনিও কিন্তু বলেছেন এই যে অ্যাটাক হয়েছে তার পুরোপুরি প্রতিশোধ তিনি কিন্তু তুলে নেবেন। মানে ব্যাপার ক্রমশ খারাপ দিকেই যাচ্ছে। আর এই যে হসপিটালের উপর অ্যাটাক হয়েছে সেখানে ইরান বলেছে দেখুন যে টার্গেট ওয়াজ মিলিটারি বেস, মানে ইরান এই ইসরায়েলের মিলিটারি বেসের উপর টার্গেট করতে চেয়েছিল, তো সেটাই কিছু ভুলের কারণে এই হসপিটালের উপর অ্যাটাক হয়ে গেছে। তো এত কিছু কারণের জন্যই মার্কেটে বড় প্রেসার লক্ষ্য করা যাচ্ছে। এইখানে যদি স্টক ওয়াইজ দেখি দেখতে পাচ্ছেন এনএসির মধ্যে 2954 খানা স্টক ট্রেড হয়েছে, যার মধ্যে বেড়েছে মাত্র 516 খানা আর পড়েছে দেখুন 2363 খানা। এছাড়াও যদি নিফটির মধ্যে দেখি 17টা কোম্পানি আজকে পজিটিভে বন্ধ হয়েছে এবং 33টা কোম্পানি আজকে নেগেটিভে বন্ধ হয়েছে। আর নিফটির মধ্যে টপ গেনার একটু দেখে নেবো। আজকে টাটা কনজিউমার এটা 2.14% বেড়েছে। তারপরে আইচার মোটর এটা 1.71% বেড়েছে। তারপর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা 1.58% বেড়েছে। তারপর উইপ্রো বেড়েছে 1.30% এবং ডক্টর রেড্ডি এটা বেড়েছে 1.27%। এরপরে যে স্টকগুলো নিফটির মধ্যে খারাপ পারফর্ম করছে সেগুলো হচ্ছে আদানি পোর্টস, এটা 2.52% পড়েছে। যবে থেকেই ইরান এবং ইসরায়েলের মধ্যে ঝামেলা তৈরি হয়েছে তবে থেকেই কিন্তু এই আদানি পোর্টস শেয়ারটা পড়ছে, কারণ এই আদানি পোর্টস এর একটি পোর্ট হাইফা পোর্ট সেটা ইসরায়েলে অবস্থিত। তারপরে বাজাজ ফাইন্যান্স দেখতে পাচ্ছেন 2.29% পড়েছে। তারপর শ্রীরাম ফাইন্যান্স এটা 2.08% পড়েছে। টেক মাহিন্দ্রা পড়েছে 1.91% এবং আদানি এন্টারপ্রাইজ এটা 1.83% পড়েছে। এরপরে গতকাল তো দেখেইছিলেন এই যে ফেডের যে মিটিং সেখানে কোনো ধরনের রেট কাট করা হয়নি, কিন্তু এটা ফোরকাস্ট করা হয়েছে যে এই বছরে দুটো রেট কাট হতে পারে। আর যেগুলো হলেও বছরের শেষের দিক করে হবে, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে হতে পারে। কারণ আমেরিকার যে সেন্ট্রাল ব্যাংক তারা মনে করছে আমেরিকার যে ইনফ্লেশন সেটাই ট্রেড ওয়ারের কারণে এবং বিভিন্ন যে গ্লোবাল টেনশন তৈরি হয়েছে তার কারণের জন্য বেড়ে যাবে, আর যার কারণে আমেরিকার যে ইকোনমিক গ্রোথ সেটা কমে যাবে। তবে এই জিনিসগুলো যদি কন্ট্রোলের মধ্যে আসে তাহলে ভবিষ্যতে দুটো রেট কাট হতে পারে। এছাড়াও 2026 এবং 2027 এই সাল দুটোর জন্য কিছু প্রজেকশন করা হয়েছে যে এই দুটো সালে একটা করে রেট কাট হতে পারে। এরপরে স্টক স্পেসিফিক কিছু আলোচনা করব। সুইগি লিমিটেড আজকেই এত খারাপ মার্কেটের
পরেও 2.22% বেড়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? দেখুন এই স্টকটাতে আজকে একটা ব্লক ডিল হয়েছে। তাছাড়াও যদি দেখেন এই যে IIFL এই ব্রোকারটা রয়েছে, এরা মনে করছে সুইগির শেয়ারটা তার বর্তমান দাম থেকে 50% বাড়তে পারে এবং একে একটা বাই কলও দিয়েছে। তো সেই কারণের জন্যই এই সুইগি স্টকটা আজকে ভালো পারফর্ম করেছে। এরপরে অ্যাজিজ লজিস্টিক্স লিমিটেড এইটা প্রায় 4%-এর কাছাকাছি বেড়েছে। তো এর কি কারণ রয়েছে? এইখানে দেখতেই পাচ্ছেন কোম্পানিটা আজকের দিনেই তার যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা পেশ করতে চলেছে এবং ডিভিডেন্ডের কথাও আজকের দিনে ঘোষণা হতে পারে। এরপরে তো বেশিরভাগ স্টকই খারাপ পারফর্ম করেছে, সেগুলো একটু দেখে নেব। সায়েন্ট লিমিটেড এইটা প্রায় 5.27% পড়েছে। তারপর যদি দেখি IKS এই স্টকটাও ক্রমাগত পড়ছে, আজকের দিনেও 5.5%-এর উপরে পড়েছে। তারপরে সুপ্রিম ইন্ডাস্ট্রি লিমিটেড এটাও 4%-এর উপরে পড়েছে। SBI কার্ড এটা 3.5%-এর কাছাকাছি পড়ে গেছে। তারপর বেদান্ত লিমিটেড এইটা 3.5%-এর উপরে পড়েছে। মিন্দা কর্প পড়েছে 4%-এর উপরে। তারপর রেলটেল কর্পোরেশন এটা 4.5%-এর কাছাকাছি পড়েছে। তারপর জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ এটাও 4.5%-এর কাছাকাছি পড়েছে। এরপরে যদি একটি স্টক দেখি এই সিমেন্স এনার্জি ইন্ডিয়া, এটা আজকে বাজারে নতুন লিস্ট হয়েছে আর আজকের দিনে দেখতে পাচ্ছেন 10.36% বেড়ে বন্ধ হয়েছে। মার্কেটে আজকে লিস্ট হয়েছে 2840। আর তারপরে এই স্টকটা আপার সার্কিল লাগিয়েছিল এবং তারপরে মার্কেটে প্রেসারের কারণে সেই তেজি টিকিয়ে রাখতে পারেনি এবং সেইখান থেকে যদি দেখেন প্রায় 7.5%-এর কাছাকাছি পড়ে গেছে। দেখুন এটা আগে সিমেন্স কোম্পানির মধ্যেই ছিল, তারপরে এই কোম্পানিটা ডিমার্জ হয়ে আজকে মার্কেটে লিস্ট হয়েছে। তবে যদি দেখেন এর যে ডিসকভার প্রাইস ছিল তার থেকে 14% ওপরে মার্কেটে লিস্ট হয়েছে। কোম্পানির যে ডিসকভারি প্রাইস সেটা ছিল 2478 আর মার্কেটে লিস্ট হয়েছে 2840-এ। আর বড় বড় ব্রোকাররা ইতিমধ্যেই এই স্টকটাকে বাই রেটিং দিতে শুরু করেছে। এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন একে বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস দিয়েছে 3700। তারপরে যদি দেখেন এই অ্যান্টিকুই ব্রোকিং এরাও বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস দিয়েছে 3179। তারপরে মতিলাল ওসওয়াল এরাও বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস দিয়েছে 3000। তারপরে HDFC সিকিউরিটি এরাও বাই রেটিং দিয়েছে এবং টার্গেট প্রাইস দিয়েছে 3000। মানে বড় বড় ব্রোকাররা এই স্টকটাকে নিয়ে বুলিশ রয়েছে। এছাড়াও দেখুন কোম্পানির যে বিজনেস সেটাও ভালো রয়েছে এবং কোম্পানির যে বিজনেসের ফোরকাস্ট সেটাও ভালো দেওয়া হয়েছে, মানে কোম্পানি ভবিষ্যতে কিরকম পারফর্ম করবে। এইখানে দেখতে পাচ্ছেন এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর প্রথম 5 মাসেই এই কোম্পানিটা 5100 কোটি টাকার অর্ডারও পেয়ে গেছে। আর বড় বড় ব্রোকাররা যে প্রজেকশন দিচ্ছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো। এই যে জেব্রিস এরা মনে করছে এই সিমেন্স এনার্জি এর ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-এ রেভিনিউ ছিল 60,803 মিলিয়ন। তো সেইখান থেকে বেড়ে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এ এই রেভিনিউ যাবে 1,51,236 মিলিয়নে। তো বুঝতেই পাচ্ছেন অনেকটা বাড়া রয়েছে এবং এর যে EBITDA রয়েছে তাতেও 19.5% বৃদ্ধির সম্ভাবনা এই জেব্রিস দেখতে পাচ্ছে এবং কোম্পানির যে PAT বা প্রফিট আফটার ট্যাক্স সেটাও এই জেব্রিস মনে করছে 6,514 মিলিয়ন থেকে বেড়ে হবে 24,045 মিলিয়ন। মানে প্রায় 40% CAGR হারে এর নেট প্রফিট বাড়বে। আর এত কিছু ভালো প্রজেকশনের জন্যই এই স্টকটা আজকের দিনে তার যে ডিসকভারি প্রাইস তার থেকে এত উঁচুতে মার্কেটে লিস্ট হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।